বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রয়াত হলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডে। আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। পথ দুর্ঘটনায় নিহত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডে আজ সকাল 6টা নাগাদ দিল্লি বিমানবন্দরে যাওয়ার সময়ে অরবিন্দ চকে দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। এমসে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের বিজয় মিছিলে যোগ দিতে মহারাষ্ট্রে যাচ্ছিলেন গোপীনাথ মুন্ডে, কিন্তু তার শেষ ইচ্ছা পূরণ হল না। পথ দুর্ঘটনায় মারা গেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। আজ সকালে মুন্ডের গাড়িকে একটি ইন্ডিকা ধাক্কা মারলে গাড়ির মধ্যে পড়ে যান মন্ত্রী। গাড়িতে ছিলেন গাড়ি চালক, কেন্দ্রীয় মন্ত্রীর আপ্তসহায়ক। তখনও জ্ঞান ছিল মন্ত্রীর। গাড়ি চালকের কাছে জল চেয়ে খাওয়ার পর হাসপাতালে নিয়ে যেতে বলেন গোপীনাথ মুন্ডে। তারপরে অচৈতন্য হয়ে পড়েন তিনি। এমসে নিয়ে যাওয়া হলে সকাল 7টা 20 মিনিট নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন গাড়িতে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। চিকিৎসকরা 50 মিনিট চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। श्री गोपीनाथ मुंडे जी ऑनरेबल यूनियन मिनिस्टर हैं रूरल डेवलपमेंट, ड्रिंकिंग वाटर, सैनिटेशन और पंचायती राज के। उनको आज सुबह 6:30 बजे उनके पर्सनल असिस्टेंट और उनके पर्सनल ड्राइवर एपेक्स ट्रॉमा सेंटर एम्स में लेके आए थे। उनके हिसाब से श्री गोपीनाथ मुंडे जी जिस कार में थे उस कार को एक दूसरी कार ने या व्हीकल ने हिट किया था करीब 10 मिनट पहले, और उसके बाद वो कार के अंदर कोलैप्स हो गए। जब उनको इमरजेंसी डिपार्टमेंट में लाया गया तो उनका कोई ब्लड प्रेशर नहीं था, उनकी सांस नहीं चल रही थी और उनकी हृदय गति भी रुकी हुई थी। चिकित्सा पद्धति के अनुसार उनको कार्डियोपल्मोनरी रिससिटेशन या रिवाइव कराने की पूरी कोशिश की गई, किंतु 50 मिनट के गहन रिवाइवल की कोशिश के बाद भी उनको रिवाइव नहीं किया जा सका और 7:20 पर उनको मृत घोषित किया गया। एक बोर्ड गठित कर दिया गया है हेड ऑफ द डिपार्टमेंट फॉरेंसिक द्वारा। क्योंकि ये मेडिको लीगल केस है इसलिए इसका पोस्टमार्टम होगा, उसके बाद ही उनकी मृत्यु के कारण के बारे में कुछ बताया जा सकता है। पोस्टमार्टम अभी बॉडी को मॉर्चरी में शिफ्ट कर दिया गया है। पोस्टमार्टम बहुत जल्दी ही कर दिया जाएगा और उसके बाद बॉडी जहां भी उनके रिलेटिव्स ले जाना चाहते हैं उनको हैंड ओवर कर दिया जाएगा। এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে রাজধানীর পথ নিরাপত্তা নিয়ে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। গোপীনাথ মুন্ডের মৃত্যুর ঘটনায় মহারাষ্ট্র ও দেশের রাজনীতিতে বিজেপি বড়সড় ধাক্কা খেল বলেই স্বীকার করে নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। গোপীনাথ মুন্ডের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, বন্ধু ও সহকর্মী গোপীনাথ মুন্ডেজির মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। উনি ছিলেন একজন প্রকৃত জননেতা। সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে এসেছিলেন। অক্লান্তভাবে মানুষের সেবা করেছেন। তার পরিবারকে আমার সমবেদনা। এই শোকের সময়ে তার পরিবারের পাশে আমি আছি। ময়নাতদন্তের পর গোপীনাথ মুন্ডের মরদেহ নিয়ে যাওয়া হয় বিজেপি সদর দপ্তরে। শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরসংঘচালক মোহন ভাগবত, লালকৃষ্ণ আডবাণী সহ বিজেপি নেতারা। গোপীনাথ মুন্ডের মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান রামবিলাস पासवान, शरद पवार। जब वो एम्स में पहुंचे हैं तब ऑलरेडी उनको कार्डियक अरेस्ट जैसी स्थिति में थे। एम्स के डॉक्टरों ने बहुत प्रयास किया है। अभी जो डेथ का जो डिटेल्ड कॉज है वो तो हमेशा पोस्टमार्टम से ही इवैल्यूएट हो पाता है। पोस्टमार्टम की रिपोर्ट आएगी तो उससे जो डेथ का एग्जैक्ट कॉज है वो इवैल्यूएट होगा। लेकिन जब वो यहाँ पर आए तो वो बहुत गंभीर स्थिति में थे। जैसे ही मुझे जानकारी मिली मैं यहाँ पर आया और मैंने तुरंत जो है अपने सीनियर लीडर्स को भी इन्फॉर्म किया। अब भगवान से यही प्रार्थना करते हैं कि भगवान उन्हें अपने श्री चरणों में स्थान दे। उनके परिवारजनों को, हम सब भाजपा के कार्यकर्ताओं को, सबको बहुत तकलीफ है, बहुत दुख है। इसको शब्दों में व्यक्त करना बहुत मुश्किल है। आज सुबह हमारे देश के ग्रामीण विकास मंत्री और भारतीय जनता पार्टी के हमारे नेता गोपीनाथ मुंडे जी सुबह एयरपोर्ट जाने के लिए निकले थे। उनका एक कार एक्सीडेंट होने से डैश हुआ कार को। वो कार में बैठे थे, गिर गए, उनको चोट लगी। उनको सफदरजंग हॉस्पिटल में लाया गया था।
डॉक्टर ने पूरी कोशिश की और करीब 8 बजे डॉक्टर ने उनको मृत घोषित किया है। ये बहुत हम सबके लिए दुखद घटना है। उनका अभी पोस्टमार्टम होगा। 12:30 बजे उनका शव भारतीय जनता पार्टी के कार्यालय 11 अशोक रोड पर अंत्यदर्शन के लिए रहेगा और उसके बाद में उनके जो लड़की, दामाद और परिवार के लोग हैं वो मुंबई एयरपोर्ट पर है, उनसे मेरी बातचीत हुई है। वो यहाँ आएंगे और यहाँ से उनके शव को मराठवाड़ा में जो बीड क्षेत्र जिला है वहाँ परली करके जो गांव है उस गांव में उनको यहाँ से हम आज लेकर जाएंगे और कल उनका वही अंतिम संस्कार होगा। उसका समय हम बाद में घोषित करेंगे। मुझे कहते हुए बहुत बड़ा दुख है, दर्द है कि हमारे पार्टी के वो एक बहुत ही शीर्षस्थ नेता थे। महाराष्ट्र में उनके नेतृत्व में काम करने का हम सबको अवसर मिला और देश के विश्व में भी, राजनीति में भी उनका बहुत बड़ा योगदान रहा। वो हमारे मंत्री बने और आज इस प्रकार का हादसा जो हुआ है वो मुंडे परिवार के लिए, भारतीय जनता पार्टी के लिए और हम सब के लिए एक बहुत बड़ा धक्का है। महाराष्ट्र की राजनीति और महाराष्ट्र के राजनीति में विशेष रूप से भी बहुत बड़ा धक्का है और इसलिए निश्चित रूप से सभी कार्यकर्ता महाराष्ट्र में, देश में इस घटना से बहुत दुखी है और माननीय प्रधानमंत्री जी को भी मेरी बातचीत हुई, उनको इसकी जानकारी दी है। वो भी अंत्यदर्शन करने के लिए कार्यालय में आएंगे और सभी हमारे मंत्री और ज्येष्ठ नेता यहाँ अंत्यदर्शन करेंगे और उसके बाद में यहाँ से लातूर एयरपोर्ट पर स्पेशल हवाई जहाज से उनकी डेड बॉडी लेकर जाएंगे और वहाँ से परली करके जो गांव है बीड जिले में, मराठवाड़ा में, वहाँ उनका कल अंतिम संस्कार होगा। उसका समय हम बाद में आपको बताएंगे। पार्टी कार्यालय कितने बजे लेके जाया जाएगा? ये एक्सीडेंट के बारे में डॉक्टर हर्षवर्धन जी को सबसे पहले डॉक्टर जी ने बताया और वो यहाँ पहुंचे। एक्सीडेंट होने के बाद में वो डायबिटिक पेशेंट थे पर उनको जो कार में गिरने के कारण जो चोट लगी, नायर करके उनके सिक्योरिटी वाले थे, वो बता रहे हैं कि एकदम चोट आई और कार में गिर गए। उनके यहाँ उसका मार लगा, शरीर पर कोई जख्म नहीं है पर उनका हार्ट एकदम बंद पड़ा। डॉक्टर साहब ने, डॉक्टर हर्षवर्धन जी पहुंचे, सभी डॉक्टर ने बहुत कोशिश की पर वो हार्ट फिर से शुरू नहीं हो सका और उसके बाद में डॉक्टर ने उनको मृत घोषित किया। वो पीछे में अकेले ही बैठे थे और नायर करके उनका सिक्योरिटी गार्ड केवल सामने बैठा था। আজ এই বিশেষ বিমানে গোপীনাথ মুন্ডের মৃতদেহ নিয়ে যাওয়া হবে মহারাষ্ট্রের লাতুরে। সেখান থেকে ভিড় জেলার গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। আগামীকাল গোপীনাথ মুন্ডের শেষকৃত্য হবে। গোপীনাথ মুন্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর কেন্দ্রের এনডিএ সরকারকে সমর্থনের সম্ভাবনা উড়িয়ে দিলেন না জয়ললিতা। রাজ্যসভায় এআইএডিএমকে সমর্থন করতে পারে মোদী সরকারকে, এমনটা ইঙ্গিত মিলল দুজনের দীর্ঘ আলোচনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রের এনডিএ সরকারকে সমর্থনের সম্ভাবনা উড়িয়ে দিলেন না জয়ললিতা। রাজ্যসভায় কেন্দ্রে ক্ষমতাসীন শাসক জোট সংখ্যালঘু, সেখানে দরকার হলে তার দল এআইএডিএমকে মোদী সরকারকে সমর্থন করতে পারে, এমনই ইঙ্গিত মিলল দুজনের প্রায় 50 মিনিটের বৈঠকের পর জয়ললিতার কথায়। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তার সঙ্গে প্রথম সাক্ষাৎ এআইএডিএমকে নেত্রী তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। মোদীর কাছে 65 পৃষ্ঠার স্মারকলিপি পেশ করেন জয়ললিতা। তাতে তামিলনাড়ুর জন্য অতিরিক্ত সম্পদ বরাদ্দ করা থেকে শুরু করে মুল্লাইপাড় বাঁধে জলের উচ্চতা বাড়িয়ে 142 ফুট করার সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরিপ্রেক্ষিতে একটি সাব কমিটি গড়ার দাবিও রয়েছে। কিন্তু রাজনৈতিক মহলে জল্পনার কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন, আম্মা কি মোদীর পাশে দাঁড়াচ্ছেন? বৈঠকের পর নেত্রী বলেন, খুবই অর্থবহ আলোচনা হয়েছে। এআইএডিএমকে কি বিজেপি জোটে আসছে প্রশ্ন করা হলে জয়ললিতা বলেন, এ ব্যাপারে কোনো প্রস্তাবই নেই। বাইরে থেকে কি এনডিএকে সমর্থন দিতে পারেন তিনি? জয়ললিতার জবাব, এনডিএ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিজেপির একারই সংখ্যাগরিষ্ঠতা আছে, বাইরে থেকে কারো সমর্থনের প্রয়োজন নেই। তাহলে কি রাজ্যসভায় এনডিএকে সমর্থনের হাত বাড়িয়ে দেবেন? প্রশ্ন করা হলে এক কথায় তেমন সম্ভাবনা খারিজ না করে তার মন্তব্য, তেমন পরিস্থিতি তৈরি হলে তখন দেখা যাবে। তার এই মন্তব্যে ভবিষ্যতে মোদী সরকারকে সমর্থনের প্রচ্ছন্ন ইঙ্গিত দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। 243 সদস্যের রাজ্যসভায় বর্তমানে আছেন মোট 231 জন সাংসদ। সেখানে লোকসভায় নিরঙ্কুশ শক্তি থাকলেও সংসদের ঊর্ধ্বকক্ষে বিজেপির সদস্য মাত্র 42 আর জয়ার দলের এমপি 10 জন।
গুরুত্বপূর্ণ নানা বিল পাশ করাতে এআইডিএমকের মতো ক্ষুদ্র আঞ্চলিক দলগুলির সমর্থন জরুরি হতে পারে বিজেপির কাছে। জয়ললিতা এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেও বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বধূ নির্যাতন মামলায় অভিযুক্ত বিচারক প্রতীক দাস চৌধুরী দায়ের করা জামিনের আবেদনের উপর শুনানি হয়নি আজ। আগামী 5 জুন শুনানির দিন ধার্য করেছেন আদালত। বধূ নির্যাতন মামলায় অভিযুক্ত বিচারক প্রতীক দাস চৌধুরী দায়ের করা জামিনের আবেদনের উপর আজ শুনানি হয়েছে পারিবারিক আদালতে। দুই পক্ষের শুনানির পর আগামীকাল পারিবারিক আদালতের বিচারক গৌতম দেবনাথ জামিনের আবেদনের উপর রায় ঘোষণা করবেন। খোয়াই আদালতের প্রথম শ্রেণীর বিচারক প্রতীক দাস চৌধুরী আগাম জামিনের আবেদন করেন। তার পদে আজ ট্রায়াল করেছে আগরতলা থেকে আগত আইনজীবী অরুণ কান্তি ভৌমিক ও সম্রাট কর ভৌমিক। সরকার পক্ষে ছিলেন প্রদীপ দেব। এদিকে নারী নির্যাতনের অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আদালতের সামনে রাস্তায় গণতান্ত্রিক নারী সমিতির মহিলারা অভিযুক্ত বিচারকের গ্রেপ্তারের দাবিকে আন্দোলনে সংগঠিত করে। এই ঘটনার আগে কৈলাসহর নাবালিকা অপহরণ ও অনেক বধূ নির্যাতন হয়েছে, কিন্তু নারী সমিতির কর্মীদের দেখা মেলেনি। প্রতীক দাস চৌধুরীর দায়ের করা জামিনের আবেদনের রায় আজকেও দিল না মাননীয় বিচারক, কারণ পুলিশ আজকেও সিডি জমা করেনি। আগামীকাল অর্থাৎ 4 জুন আদালত বন্ধ, তাই আগামী 5 জুন এই জামিনের আবেদনের রায় দেবেন মাননীয় বিচারক গৌতম দেবনাথ। বিচারকের নারী নির্যাতনের কী বিচার হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। কৈলাসহর এখানে একটা প্রেস্টিজিয়াস ফ্যামিলি থেকে তারা এসছে, তাদের লোয়ার করার জন্য একটা চক্রান্ত চলছে। আমরা এখানে ওকালতি খরচ খালি টাকার জন্য না, আমাদের এর বাইরেও আমাদের কিছুটা ডিউটি থাকে। টু মিটিগেট দি ম্যাটার, টু সেটেল। এটাও উস্কানি দিয়েছে। একটা মেয়ের তো 2বার বিয়ে হয় না। আজকে এই মেয়েটার, ওর বাচ্চাটার কি হবে ভবিষ্যৎ? আমাদের ওই সোশ্যাল অ্যাসপেক্টগুলো আমাদের দেখা উচিত। বলি না শুধু যে তারাই শুধু মহিলাদের স্বার্থ দেখবে, অন্যেরা দেখবে না, অন্যেরা দেখে না। দিস ইজ নট দি কারেক্ট অ্যাটিটিউড। চান্স দিয়েছে যদি কিছু থাকে কালকে ল ফ দেখতে, কালকে উনি অর্ডার দেবেন। আপনার কয়জন এই কেসের পক্ষে? আপনার এখানে অনেক লয়ার আছে। এই চিরঞ্জীব ভট্টাচার্য, আমি এসছি আগরতলা থেকে, সম্রাট কর ভৌমিক, তারপরে এখানে আরও লয়ার আছে, জিল্লুর রহমান, এখানে গ্যালাক্সি অফ লয়ার আছে। আগামীকাল আপনারা আমাদের দরকার নেই, হিয়ারিং কনক্লুড হয়ে গেছে, ল দেখে উনি অর্ডার দেবেন। তো জামিন পাবেন? এটা জামিন দেওয়ার কেস, যে বাকিটা তো জজ সাহেব থেকে, আমি তো আগাম বলতে পারি। এটা জামিন পাওয়ার কেস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করলো সোনামুড়া মহকুমা প্রশাসন ও বিএসএফ যৌথ বাহিনী। অভিযান চালানো হয় সোনামুড়া সিনেমা হল সংলগ্ন একটি দোকান সহ কয়েকটি বাড়িতে। অভিযানে নেতৃত্ব দেন মহকুমা শাসক সুভাষিস দাস। আবারও অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার করল সোনামুড়া মহকুমা প্রশাসন ও বিএসএফ 29 নং বাহিনী। ঘটনা আজ সন্ধ্যায়। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস, এসডিপিও অশোক কুমার সিনহা, বিএসএফ 29 নং বাহিনীর কুলবাড়ি বিওপির সহকারী কমান্ড্যান্ট পিসি সরোজের নেতৃত্বে এক বিশাল বিএসএফ ও পুলিশ বাহিনী হানা দেয় সোনামুড়া সিনেমা হল সংলগ্ন একটি দোকানে ও একটি বাড়িতে। অভিযান চালিয়ে উদ্ধার করে প্রচুর নেশার কফ সিরাপ, ট্যাবলেট সহ অন্যান্য নেশা সামগ্রী। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা বলে জানান মহকুমা শাসক সুভাষিস দাস। খবর পাই গোপন সূত্রে যে একটা কনসাইনমেন্ট, যেটা হয়তো সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে এসছে, সেই কনসাইনমেন্টের মধ্যে কিছু মাছ আছে এবং পাশাপাশি কিছু আপত্তিকর নেশা জাতীয় জিনিসও আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আমি এবং যেটা আমাদের বিএসএফ ধনপুর বিওপি আছে, তার যিনি কয় কমান্ডেন্ট মিস্টার আশুরঞ্জন রায়, আমরা দুজন বর্দোয়াল যে এলাকা আছে সেই এলাকাতে সার্চ করি। বেলা 10:30 নাগাদ তারা দুজনেই গাড়ি ছেড়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। তো গাড়িটাকে আমরা বাজেয়াপ্ত করি এবং সেই গাড়িকে ধনপুর বিওপিতে নিয়ে আসা হয়। সেই গাড়ি সার্চ করে যেটা পাওয়া যায় যে সেখানে প্রচুর পরিমাণ মাছ, যেটা অবৈধভাবে হয়তো এখানে চালান করা হচ্ছিল, সেই মাছ পাওয়া যায়, ইলিশ মাছ, যার আনুমানিক বাজার মূল্য আছে 10,80,000 টাকা। সেই গাড়িটাকেও সিজ করা হয়। এই গাড়িটার বাজার মূল্য আছে 5,20,000 টাকা। এই দুটো জিনিসকেই বিএসএফ ধনপুর বিওপির তরফ থেকে পরবর্তী সময়ে লোকাল কাস্টমস অথরিটির কাছে এটাকে হ্যান্ডওভার করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মৃগী রোগে আক্রান্ত হয়ে জলে ডুবে মৃত্যু হলো 19 বছরের এক যুবকের। ঘটনা আমবাসা থানাধীন বাসুদেবপাড়া এলাকায় বইছে সুখের হাওয়া।
জলে পড়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনা আমবাসা থানাধীন বাসুদেব পাড়া এলাকায়। আজ দুপুরে বাড়ির পাশে এক পুকুরে স্নান করতে যায় ১৯ বছরের মংসাফরু মগ। তখন বাড়িতে কেউই ছিল না। হঠাৎ বাড়ির পাশের একজন দেখতে পায় সে জলে ভেসে আছে। সঙ্গে সঙ্গে তাকে কোলাইস্থিত জেলা হাসপাতালে আনা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে মংসাফরুর বড় ভাই জানায় তার মৃগী রোগ ছিল। আগে অনেকবার এরকম ঘটনা ঘটে, কিন্তু বাড়িতে লোকজন থাকায় তার উপর নজর ছিল সবার। মুরগি বেড়ান আছে তার সানা যাওয়ানোর সময় মারা গেছে, জলচুলা হয়েছে। আমি খবর পাইছি যে সময় কাম গেছি, কাম দেখা দিতে সময় আইসে খাবেন, খাইয়ে ভাত খাইয়ে খালি সারছে। তারপরে ছোট ভাইয়া ডাকছে এরকম অবস্থা, তাহলে হসপিটালে লয়ে আসবেন। আজ সবার অদৃশ্যে চলে গেল একটা তরতাজা প্রাণ। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবির ভিত্তিতে গৌরনগর ব্লকে বিডিও ও ঊনকোটি জেলা জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় সিপিআইএম কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে। আজ কৈলাসহর সিপিআইএম উত্তরাঞ্চল কমিটির 5 দফা দাবির ভিত্তিতে গৌরনগর ব্লকের বিডিও এবং ঊনকোটি জেলার জেলাশাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। গৌরনগর ব্লকের অধীনে 20টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস পরিচালিত 5টি গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকায় কারচুপির বিরুদ্ধে এবং পঞ্চায়েত সচিব অঞ্জন দে এবং বিদ্যুতের উপযুক্ত শাস্তির দাবি সহ 5 দফা দাবি ছিল। ডেপুটেশন প্রদানকালে জেলাশাসক মৃণালকান্তি নাথ বলেন, আমরা ইনস্ট্রাকশন দিছি যাতে ভালো ভোটার তালিকা তৈরি হয়, যাতে মানুষের অভিযোগ না থাকে, পূর্ণ নজর আছে। এখন আপনারা এই পঞ্চায়েত ইলেকশন তার সঙ্গে কইছেন যে এই পঞ্চায়েতে স্ক্রুটিনি করার লাগে কাজ হয়েছে, কবে হয়েছে, এগুলো আমরা দেখি। সুযোগ মতো সুবিধা মতো সময়ে আমরা নিশ্চয়ই এটা খুঁজে দেখুন, এটা আমি বলতে পারি। তাহলে এখন ইলেকশনের মুখে হয়তো বা আমরা পারতাছি না, ইলেকশন নিয়ে ব্যস্ত অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে হইলেও এটা আমরা একটা দেখব। ডেপুটেশন শেষে ডেপুটেশন প্রদানকারীরা বলেন, এবারকার 2014 সালের পঞ্চায়েত নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে প্রথমত আমাদের ওয়ার্ড ডিলিমিটেশন হয়েছে ভৌগোলিক দিক থেকে, কিন্তু আমাদের এখানকার যে 5টা পঞ্চায়েতের মধ্যে উপযুক্ত যে 5টা পঞ্চায়েত টিলাগাঁও, দলিয়ারকান্দি, হাওড়াবিল, মাগুরুলি এবং ইরানি, এই 5টা পঞ্চায়েতের মধ্যে আমরা দেখছি যে এখানকার কংগ্রেস নেতৃত্ব এবং 2জন পঞ্চায়েত সেক্রেটারি, যাদেরকে সেক্রেটারি বলতে আমরা রাজি না, এরা পুরোপুরিভাবে কংগ্রেসের দালালি করে এই এলাকার মানুষের সাথে যে প্রতারণা করেছেন এবং তার ফলস্বরূপ এই কোষ্টা ভোটার তালিকা। তার মধ্যে দেখা যায় কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে 5 দফা দাবি সনদের ভিত্তিতে জেলা শাসক মহোদয়ের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হই। আমরা 6 জন প্রতিনিধি ভেতরে যাই। আমাদের যে 5 দফা দাবি সনদ, এর মধ্যে হচ্ছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোটার তালিকায় গৌরনগর ব্লকের 20টি পঞ্চায়েতের মধ্যে ইরানি, মাগুরুলি, খাওড়াবিল, দলিয়ারকান্দি ও টিলাগাঁও, এই 5টি পঞ্চায়েতের খসড়া তালিকায় পঞ্চায়েতের ফাইনাল ওয়ার্ড ডিলিমিটেশনকে অবজ্ঞা করে নিজের মর্জি মাফিক সেগ্রিগেশন করে রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করেছেন পঞ্চায়েত সচিব অঞ্জন দে ও বিদ্যুৎকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জমি বাগান ছিনতাই, লুটের মধ্যে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের রাধানগরের দক্ষিণ কৃষ্ণপুরের ফল বাগানটি আশা সঞ্চার করছে তার শ্রীবৃদ্ধির মধ্য দিয়ে। সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পরও দক্ষিণ শ্রীরামপুরের হর্টিকালচারের বাগান বেদখল হওয়া বন্ধ হচ্ছে না। উপরন্তু প্রায় 45 হেক্টরের কাজু বাদাম বাগানের কাজু বিচি সব লুটপাট হয়ে গেছে। বাগান ইনচার্জ অমলচন্দ্র দাস জানিয়েছেন 200 কিলোর মতো বিচি সংগ্রহ করা গেছে, যা মোট উৎপাদনের 20 ভাগও নয়। সাউথ শ্রীরামপুর অর্থাৎ এখানে 45 হেক্টর ছিল। 45 হেক্টরের মধ্যে এখন বর্তমানে প্রায় 20%-ই আছে, আর 80%-ই পাবলিক দখল করে নিয়েছে। কিন্তু এটার পরিপ্রেক্ষিতে আমি যে শ্রীরামপুর পঞ্চায়েতে জানানো দিয়েছি, কিন্তু তাদের কাছে যখন যাই তখন তারা বলে যে প্রশাসনিক ব্যবস্থা নিতে। আমরা যখন পরবর্তী সময় যাই, কিন্তু প্রশাসনিক ব্যবস্থাতেও প্রায় 32 জনের নামে আমরা এফআইআর করেছি। এফআইআর করে ওসি আমাকে আশ্বাস দেয় যে ঠিক আছে, আমি দেখছি পরবর্তী সময়টা কী করা যায়। কিন্তু আমরা দেখছি যে 15 দিন পরেও সেই কোনো কাজ হচ্ছে না, পাবলিক সেই আগের মতনই দখল করে নিয়ে যাচ্ছে।
এদিকে বেআইনি বেদখলরা এখনো যেভাবে খুশি বাগানে জায়গা দখল করে চলেছে বলে খবর। গৌরাঙ্গবাজার এলাকার পুলিন নম লক্ষণ নমরা বেশ কিছু কাজু বাদাম গাছ কেটে ফেলেছে। এদের সঙ্গে আরো কিছু মানুষ আগেও হর্টির বাগান বেদখল করে অন্যদের কাছে বিক্রিও করে দিয়েছে। 8 বছর ধরে এই কাণ্ড চলছে এলাকায়, এখনো অবৈধভাবে জায়গা দখল করে চলেছে। প্রচুর বেআইনি দখলবাজরা কাজু বাগান সাফ করে বাড়িঘর বানিয়ে ফেলেছে। সমস্যাটি নিয়ে স্থানীয় দক্ষিণ শ্রীরামপুর পঞ্চায়েতে শরণাপন্ন হলেও পঞ্চায়েত কোনো উদ্যোগ নেয়নি। পুলিশের কাছে যেতে বলা হচ্ছে। হর্টি কর্মীরা অভিযোগ নিয়ে শ্রীরামপুর ফাঁড়ি থানায় গেলে থানা বলছে জায়গার কাগজ দেখাতে। প্রশ্ন হলো, রিজার্ভের জায়গা সহ বিস্তীর্ণ জায়গাটিতে হর্টি কাজু চাষ করছে 25 বছর আগে থেকে। এর আয় থেকে আখের রাজ্যেই লাভবান হচ্ছে। অবৈধ দখলকারীরা সেই ফলন্ত গাছ কেটে জায়গা দখল করে বিক্রি করে দিচ্ছে, কাজু বিচি চুরি করছে এবং গাছও কেটে ফেলছে। আর পুলিশ বলছে কাগজ দেখাতে। অসহায় অবস্থায় হর্টির অফিসার কর্মীরা, পঞ্চায়েত, পুলিশ নেতা কেউ এই বাগান রক্ষায় সাহায্য করছে না। সর্বোপরি বাগানটির প্রায় 80 ভাগই এখন বেদখল হয়েছে। আর 20 ভাগ বাগান রক্ষা কিংবা বেদখল হওয়া জায়গা উদ্ধারে আদৌ সরকারি প্রশাসন যন্ত্র এগিয়ে আসবে কিনা, এটাই প্রশ্ন বাগান কর্মী আর মানুষের মধ্যে। জমি বাগান ছিনতাই লুটের মধ্যেও ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের রাধানগরের দক্ষিণ কৃষ্ণপুরের ফল বাগানটির আশা সঞ্চার করছে তার শ্রীবৃদ্ধির মধ্য দিয়ে। ইতিমধ্যে শতাধিক আম্রপালি থেকে ফল আসা শুরু হয়ে গেছে। আরও 2 শতাধিক চারা লাগানো হয়েছে। মোসাম্বি, সবরিকলা চারাও লাগানো হয়েছে টিলা জমিতে। প্রায় 38 হেক্টর বাগানটি 30% বেদখল হলেও বাকি অংশটি এখন সুরক্ষিত আছে। হর্টিকালচার কর্মী তপন গুপ্ত, অমলচন্দ্র দাস, স্থানীয় পঞ্চায়েত সবাই বাগানটি রক্ষা তৎপর থাকায় এর ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মৌসুমের শুরুতে রাজ্যের বাজারগুলিতে ইলিশ মাছ আসায় ক্রেতারা ভিড় জমাচ্ছেন মাছের বাজারে। বিক্রিও ভালো বিক্রেতাদের। ত্রিপুরা রাজ্য সহ দক্ষিণ আসামের ইলিশ মাছের প্রধান উৎস হল পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসলেই ত্রিপুরার সাধারণ অংশের মানুষের পাতে পড়ে ইলিশ মাছ। কিন্তু গ্রীষ্মকালে বাংলাদেশের নদী ও সমুদ্রে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে সে দেশের সরকার। ইলিশ মাছের ডিম ছাড়ার পর আবার মাছ ধরার অনুমতি দেয় সরকার। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি বাংলাদেশ সরকার আবারও ইলিশ মাছ ধরার অনুমতি দিয়েছে, তাই জেলেরা মাছ ধরতে শুরু করেছেন। সীমান্ত পেরিয়ে রাজধানীর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমার বাজারে উঠেছে ইলিশ মাছ। বর্তমানে রাজধানী আগরতলার বাজারে প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 800 টাকা থেকে 1200 টাকা করে। বড় মাপের ইলিশ মাছের দাম অপেক্ষাকৃত বেশি। ইলিশ মাছ বাজারে আসায় সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে বাজারে। মাছ ব্যবসায়ীরা জানালেন বিক্রিও ভালোই হচ্ছে। ভালো ইলিশ আছে, চাঁদপুর ইলিশ আছে, একদম অরিজিনাল চাঁদপুর ইলিশ। সাইজে বড় আছে, ছোট আছে। এটি হচ্ছে 800 টাকা, আপনার 600, 650 ওজনের যেটি 800 টাকা। আর 1 কেজির উপরে যেটি 1200 টাকা। 1 কেজির নিচে আছে 1000 টাকা। চাঁদপুর, বাংলাদেশ চাঁদপুর, পদ্মার ইলিশ, পদ্মার। কিরকম চাহিদা? চাহিদা মাছ তো একদম কম, আমদানি কম আর কি। আমদানি কম, তাই একটু দামটা জায়গাতে বেশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রায় প্রতিটি স্থানে মোদি হাওয়াকে কাজে লাগাতে চাইছে বিজেপি। আর গতকাল কমলপুর মহকুমার দুর্গাচুমনি ব্লকে নিত্য শুক্লবৈদ্যের বাড়িতে এক উঠান সভায় 44 পরিবার বিজেপি দলে যোগ দেয়। আলোচনা হয় প্রার্থী নিয়েও। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিজেদের শক্তি বৃদ্ধি করা সহ মোদি হাওয়াকে কাজে লাগিয়ে পঞ্চায়েতের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাই ধলাই জেলায় প্রতিনিয়ত কর্মসূচি জারি রেখে মোদি হাওয়াকে কাজে লাগাতে সচেষ্ট ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কমিটি। তাই ঘরোয়া সভা, উঠান সভা চালিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিজেদের ভিত শক্ত করতে মরিয়া বিজেপি ধলাই জেলা কমিটি। কমলপুর মহকুমা দুর্গাচৌমুনি ব্লকের নিত্য শুক্ল বৈদ্যের বাড়িতে গতকাল বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই সহ সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পাল, রাজ্য কমিটির সদস্য অহিন্দ্র ভট্টাচার্য, জেলা কমিটির সাধারণ সম্পাদক সহ বিজেপি স্থানীয় নেতৃবৃন্দরা। ওই দিন সভায় মোট 32 পরিবার সিপিআইএম সমর্থক এবং 12 পরিবার কংগ্রেস সমর্থক বিজেপি দলে যোগদান করে। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পাল সহ অন্যান্য নেতৃত্বরা। পরে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পাল বলেন, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একা লড়াই করবে, অন্য কোনো দলের সাথে সমঝোতা করবে না। পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে আমাদের বক্তব্য হলো, আমরা বেশিরভাগ পঞ্চায়েতে আমরা প্রার্থী দেব এবং আমরা এককভাবে লড়াই করব। আমরা অন্য কোনো দলের সাথে অ্যালায়েন্স করব না।
এবং তার জন্যই প্রস্তুতি হিসাবে আজকের যে মিটিংটা আমাদের ঘরোয়া মিটিং যেটা তার প্রস্তুতি হিসাবে সেই মিটিংটা ছিল। আপনারা কি সব কেন্দ্রের প্রার্থী দিতে সক্ষম হবেন? আমরা ম্যাক্সিমাম পঞ্চায়েতে প্রার্থী দেওয়া সম্ভব হবে, জেলা পরিষদের প্রার্থী দেওয়া সম্ভব হবে, পঞ্চায়েত সমিতিতে প্রার্থী দেওয়া সম্ভব হবে। এই দুর্গা চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সেখানে এই দুর্গা চৌমুহনী বিভিন্ন পঞ্চায়েত থেকে 45 পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে, কংগ্রেস সিপিএম থেকে যোগ দিয়েছে। আজকে আমাদের এখানে প্রকাশ্য জনসভা করার কথা ছিল, একটা প্রকাশ্য সভার কথা ছিল, কিন্তু মাননীয় আমাদের সর্বভারতীয় নেতা তপন শিকদার মহাশয় ভোর 4টার সময় মারা গেছেন, যার ফলে আমরা এখানে একটা শোক প্রস্তাব নিয়েছি এবং যার জন্য আমরা প্রকাশ্যে সমস্ত সভা আজকে বাতিল করি। সবাই কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া প্রয়াস সামাজিক সংস্থার উদ্যোগে বন্য হাতি সংরক্ষণের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া বিভাগীয় বন দপ্তরের কনফারেন্স হলে। কর্মশালায় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে 40 জন শিক্ষকদের বন্য হাতি সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বন্য হাতি সংরক্ষণের উপর এক কর্মশালার আয়োজন করে প্রয়াস তেলিয়ামুড়া সামাজিক সংস্থা। কর্মশালাটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া বিভাগীয় বন দপ্তরের কনফারেন্স হলে। আজ সকাল 11 ঘটিকায় অনুষ্ঠিত হওয়া কনফারেন্সে উপস্থিত ছিলেন বিধায়ক গৌরী দাস, পশ্চিম ত্রিপুরার ডিএফও রজত দাস, ইইসিসি অফিস ইনচার্জ প্রদীপ বড়ো, তেলিয়ামুড়া ডিএফও সহ প্রয়াসের কর্মকর্তারা। তেলিয়ামুড়া মহকুমার প্রত্যেকটি স্কুলের 40 জন শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয় বন্য হাতি সংরক্ষণের উপর শিক্ষকদের প্রশিক্ষণের কর্মশালা। এই শিক্ষকরা যাতে প্রতিটি স্কুলে ছাত্রছাত্রীদের হাতি সংরক্ষণের উপর শিক্ষা দিতে পারে, এর জন্যই এই কর্মশালার আয়োজন বলে জানায় সংস্থার কর্মকর্তারা। ইন্ডিয়া এশিয়ান এলিফ্যান্ট কনজারভেশনের জন্য আমাদের এই এলাকার 20টা স্কুলের টিচাররা প্রশিক্ষণ নেওয়ার জন্য একটা কর্মশালা আজকে আমরা এখানে করছি। এখানে কতজন টিচার অংশগ্রহণ করবে? 40 জন। কোন এরিয়াতে? এরিয়াটা হলো মঙ্গিয়াকামি, গিলাতলি, নর্থ গিলাতলি, এই বেলটা কৃষ্ণপুর, এই এলাকাতে যেখানে হাতির উপদ্রব হয় সেই জায়গার যে স্কুলগুলি আছে, এটা সিনিয়র বেসিক এবং হাই স্কুলের শিক্ষকরা এখানে এসেছেন। কোন সংস্থার পক্ষ থেকে করা হয়েছে? হ্যাঁ, কোন সংস্থার পক্ষ থেকে করা হয়েছে? এটা প্রয়াস তেলিয়ামুড়ার তরফ থেকে হাতি সংরক্ষণের জন্য এই প্রজেক্টটা আমরা নিয়েছি। শিক্ষকদের প্রথম আমরা ট্রেনিং দেব, তারপর তারা বিদ্যালয়ে গিয়ে 1 বছর যাবৎ ছাত্রদের বিভিন্ন প্রোগ্রাম বোঝাবেন এবং আমরা টাইম টু